৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে বলছেন দুদু। জানাবো দলের কাছে অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন বলছেন ফজলুর। এদিকে টিউলিপকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদ ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলছে বিএনপি, জামায়াত, এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭১ ও ২৪-এর গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে বলছেন দুদু। ১৯৭১ ও ২০২৪-এর দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, একটা শাসনরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায়নি এবং গণহত্যা চেয়েছিল, এছাড়াও ২৪-এ আওয়ামী লীগকে যে গণহত্যা চালিয়েছিল, এই দুই গণহত্যাকারী কোথায় যেন একটু মিল হওয়ার চেষ্টা করছে। বাতাসে ছড়াচ্ছে যে নানাভাবে তারা এক হচ্ছে। এক হওয়া মানে গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন অপ্রকাশ্যে আছে। ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেজন্য তারা নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। দুদু বলেন, এখন তো নির্বাচনই হবে না, এইরকম বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআর সহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান, আমাদের আপত্তি নেই। কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরতন্ত্রের বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে, আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। শামসুজ্জামান দুদু আরও বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে চিহ্নিত হবে, কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করছেন শেখ হাসিনা। ৩টা নির্বাচন তিনি করেছেন, কিন্তু এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন। বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্যে সবকিছু ফয়সালা হয়ে যাবে। দলের কাছে অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন বলছেন ফজলুর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি ধর্মবিদ্বেষী নই, জামায়াত বিদেশী। আমি ধর্মকর্মে বিশ্বাসী একজন মুসলমান, তবে জামায়াতে ইসলাম ইসলাম নয়। তারা জামা কাপড়ে ইসলাম, তবে তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন। ফজলুর রহমান বলেন, দল আমাকে ৩ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি, তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে 2টা জিনিস চাইবেন, একটা হলো ফজলুর রহমান, আর একটা হলো ধানের শীষ মার্কা। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব, এই বিষয়ে কোনো আপোষ নাই। যেদিন পত্রিকায় জামাত লিখলো এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বলল মুক্তিযুদ্ধ রাখবে না, যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে। অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছো তারা আল্লাহর কাছে মাফ চাও। সেদিন আমি বলেছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, এখনো আমি জীবিত আছি। সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি কি এমনিতেই জামায়াতের বিরুদ্ধে বলছি? আমি কি ঝগড়া করার মানুষ কিনা? তিনি আরও বলেন, যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে, যখন দেখছি 30 লাখ মানুষের রক্ত এদেশে বৃথা যাবে, 2 লাখ মা বোনের ইজ্জত বৃথা যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যখন এসব কথা বললাম, আমার সঙ্গে যুক্তিতে পারে না, তখন কিছু মাওলানা আজহারি, আমির হামজা, আহমদুল্লাহ
তারা বলা শুরু করলো, ও তো পাগল, ও তো ফজু পাগলা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? আমাকে কি পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আলবদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না। জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফজলুর রহমান বলেন, আপনার বাড়ি তো সিলেটে 19টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। টিউলিপকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মিথ্যা তথ্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছিলেন সেটি সঠিক নয়। তার ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। তার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। টিউলিপ সিদ্দিকের পুরো নাম টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। 2015 সালে সাধারণ নির্বাচনে লন্ডনে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসেবে 2024 সালের 9 জুলাই থেকে 2025 সালের 14 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ট্যাক্স ফাইল ওপেন করার সময় নির্বাসী কলাম পূরণ করেন। অর্থাৎ নির্বাসী হতে হলে তাকে বছরে অন্তত 182 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি মাঝে মধ্যে কয়েকদিনের জন্য ঢাকায় তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে এসেছেন মাত্র। এর বেশি তিনি মাসের পর মাস বাংলাদেশে অবস্থান করেননি। এক্ষেত্রেও তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক 2006 থেকে 7 অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর 2018-19 কর বর্ষ পর্যন্ত তার রিটার্ন জমার প্রমাণ মিলেছে। ট্যাক্স ফাইল ওপেন করার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসাবে ধানমন্ডির ঠিকানা ব্যবহার করেন, যেখানে বাসা নম্বর 54 এবং রোড উল্লেখ করা হয় 5 নং। এছাড়া 2014-15 কর বর্ষের ঠিকানা পরিবর্তন করে দেখানো হয় বাসা নং 13, রোড নং 7, গুলশান 1। রিটার্ন দাখিলের ফর্মে যথারীতি তার জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ রয়েছে। এদিকে সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলেন সেখানেও এই ঠিকানা ব্যবহার করা হয়। ব্যাংক হিসাবটি ওপেন করা হয় 2007 সালের 1 জুলাই। এরপর ওই সময় ব্যাংকে টাকার স্থিতি ছিল 6,57,754 টাকা। সবশেষে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাবে ব্যালেন্স বা স্থিতি হিসাবে রয়েছে 90,33,074 টাকা। সূত্রে জানা যায়, টিউলিপের ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেটি অনুসন্ধান করে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছর রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তার ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয় ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত করছে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ এখন বাংলাদেশের বিচারের মুখোমুখি। মা খালাদের সঙ্গে মিলে দুর্নীতি ও অভিনয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খালা, মা, 2 ভাই বোন সহ টিউলিপের বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আইনজীবীরা দাবি করেন, প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ সিদ্দিক। এর আগে 13 আগস্ট দ্য ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব আছে। যদিও টিউলিপ বলে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। টিউলিপ বাংলাদেশি নাগরিক হওয়ায় তার বিরুদ্ধে যে কোনো অপরাধের বিচার চলতে কোনো বাধা হবে না। এছাড়া তিনি নিশ্চয়ই ব্রিটিশ ট্যাক্স ফাইলে বাংলাদেশের নাগরিকত্ব ও ট্যাক্স ফাইল সংক্রান্ত কোনো তথ্য দেননি। এই জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার দায়ে তার বিরুদ্ধে ব্রিটেনের আইনেও মামলা হতে পারে। বিধি বহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে আগস্টের প্রথমার্ধে টিউলিপ সিদ্দিকের
বিরুদ্ধে করা মামলার শুনানি ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। টিউলিপ সিদ্দিকীর খালা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ওই সময় টিউলিপের মা শেখ রেহানাও তার সঙ্গে পালিয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।